চল। আপনার খালি আমার সাথে বাইরে দেখা করতে ইচ্ছে করে না? বাসার মধ্যে তো আপনার সাথে ঠিকঠাক ভাবে কথাই বলতে পারি। একই সাথে আমি সারাদিন বাইরে থাকবো। রাখেন তো আপনার দুষ্টামি। আসলে আমি আজকে সকালে আপনার জন্য ছোট্ট একটা গিফট নিয়েছিলাম, বাসার মধ্যে কিভাবে দেবো ওইটাই ভাবতেছি। তাই আমার জন্য প্যান্ট? খুব খুশি হয়েছি ভাই, কিন্তু ভাই আমি এখন নিতে পারবো না। এই উপর যদি আমি নেই, বাবা আমারে 100 প্রশ্ন করবে। টাকা পাইলাম কোথায়? সারা মিথ্যা হতে তো কম বলি। সময় হলে আমি ঠিকই নেব, তখন আমি একটা বুঝ দিতে পারবো। প্রমিস? প্রমিস। আচ্ছা, আপনি কি অফিসে নাকি? এই যে আমি আসতেছি। ওকে ওকে ওকে। হে এরা কলিকালের যুগ বেড়ার কাছে মনো চালাক মায়ও তোমার একটা কথা শৈল্য আবার সুডু সুডু জন্মে, কিন্তু এই ওই বড় গাছের শক্তিতে শক্তি নাই। ঠিক আছে, তো তার আগে ফুটুস কিচ্ছু বুঝতেছি না। যদ্দুর বুঝছো অদ্দুরই সারবো। তুই পাও দিয়ে পানি খা। কোথায় পাঠিয়েছে? ওই ও দিছি সিভি অ্যাটাচ করে। নিপার দেখা হয়েছে আজকে? দোকান থেকে ইমেল পাঠাইছি, পাইছিল নোট ফটোকপি করতে। ওই দেখা হয়ে গেছে আর কি। দোকান ছাড়া আর কোনো দোকান নাই? আরো দোকান আছে, দোকানই আসবে। সারা দেশে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 12 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে 8 দিন এ কর্মসূচি চলবে। সোমবার 10 ফেব্রুয়ারি বিএনপি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন তার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে দেশের 64 জেলায় এ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার 10 ফেব্রুয়ারি 2025 মিরপুরে অনুশীলনের সময় ব্যথা পেয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকার। মৃত্যুঞ্জয়ের বাউন্স আঘাত করে সৌম্যর আঙ্গুলে, মাটিতে লুটিয়ে পড়েন তিনি, এরপর মাঠ ছাড়েন। বিস্তারিত আসছে। ভারত থেকে শুরু করে পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলো ব্যস্ত ওয়ানডে সংস্করণে খেলায়। এই দুই দলই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে, কিন্তু বাংলাদেশ দল সদ্য সমাপ্ত হওয়া বিপিএল শেষে অনুশীলন শুরু করেছে। একদিনের ক্রিকেটের পূর্ণ প্রস্তুতির কিছুটা ঘাটতি নিয়েই দুবাইয়ের বিমান ধরতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। অনুশীলনের এই ঘাটতি আছে বলে মনে করেন প্রধান কোচ ফিল সিমন্স। সোমবার 10 ফেব্রুয়ারি দলীয় অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি কোচ। প্রস্তুতি পিছিয়ে আছে কি না বাংলাদেশ, এই প্রশ্নে একমত প্রকাশ করেন তিনি। হ্যাঁ, আমি আপনার সাথে একমত যে আমরা সেরা প্রস্তুতি নিতে পারিনি, তবে তারা ক্রিকেটের মধ্যেই ছিল, তাও সাদা বলের ক্রিকেট। তার মানে স্কিলের দিক থেকে তারা শানিত আছে। আগামী 6-7 দিনে মানসিকভাবে আমাদের প্রস্তুত হতে হবে। তাদের স্কিল আছে, ভালোও খেলেছে, এখন শুধু ওয়ানডে ফরম্যাটের মানসিকতায় প্রবেশ করলেই হবে। 2 ধাপে ফিটনেস টেস্ট দেওয়ার পর 8 ফেব্রুয়ারি থেকে শুরু হয় দলীয় অনুশীলন। আজ মিরপুর শেরি বাংলায় সেন্টার উইকেটে নিজেদের প্রস্তুত করতে থাকেন সৌম্য সরকাররা। ম্যাচ সিনারিও অনুশীলনও চলেছে কিছুক্ষণ। এক পাশে যখন ব্যাটিং বোলিং চলছিল, আরেক পাশে পেসারদের নিয়ে চলছিল ক্যাচ অনুশীলন। বিপিএলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা প্রায় ক্রিকেটার নিয়মিত ম্যাচ পেলেও শান্ত ছিলেন ডাগআউটে বসে। তার না খেলা নিয়েও প্রশ্ন উঠেছে সিমেন্সের সংবাদ সম্মেলনে। সে খেলুক বা না খেলুক প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছে। সবার কাছ থেকে স্ট্রং মেন্টাল অ্যাটিটিউড প্রয়োজন। 50 ওভারের ম্যাচ তো হয়নি, সে অনেক ম্যাচ খেলতে পারেনি এটা ঠিক, তবে সে প্রস্তুতি নিয়েছে, সামনেও নিবে। এদিকে শান্ত যখন ম্যাচ পায়নি তখন পেসার নাহিদ রানা খেলেছেন টানা। এতে কোনো প্রভাব পড়বে কিনা? সিমেন্সের উত্তর, গত কয়েক ম্যাচে ওকে একটু স্লো মনে হয়েছে। রানাপো একটু বেশি সাধারণ, স্বাভাবিকের চেয়ে কম। তারা তো আগেভাগে বিদায় নিয়েছে, ফলে নাহিদ রানা একটু বিশ্রামও পেয়েছে। ক্যারিবিয়ানে যেমন গতি ছিল, রানআপ ছিল, গতকাল তাকে এমন ধারালো বলেই মনে হয়েছে। বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। এ গ্রুপ থেকে ভারত পাকিস্তান ছাড়া অন্য প্রতিপক্ষ নিউজিল্যান্ড। 20 ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে, দুবাইয়ে। দ্বিতীয় ম্যাচ 24 ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে 27 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শক্তিশালী এসব দলকে টপকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে? এই বিশ্বাস না থাকলে আমি এখানে থাকতাম না।
আপনি যে কোনো টুর্নামেন্টেই যান না কেন নিজের সেরা প্রস্তুতি নিয়ে নিজের সেরাটা খেলতে চাইবেন। আমি এটাই করতে চাই প্রতিবার। ক্যারিবিয়ানে ওয়ানডে সিরিজ ভালো না হলেও আমরা শেষটা ভালো করেছি। আমি মনে করি আমাদের খুব ভালো সম্ভাবনা আছে যদি সামর্থ্যের সবটা দিতে পারি, বলেছেন সিমন্স। ঢাকাই সিনেমার লাস্যময়ী কন্যা পরিমণি ব্যক্তিগত জীবনে প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময়ে মুখরোচক খবর রটেছে। সর্বশেষ তরুণ সঙ্গীতশিল্পী শেখ সাদির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন চাউর হয়। পরিমণি সাদির সম্পর্কের ইস্যু নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে। এবার শেখ সাদির একটি ফেসবুক পোস্ট আলাদাভাবে নেটিজেনদের নজর কেড়েছে, যেখানে প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেছেন সাদি। রবিবার ৯ ফেব্রুয়ারি রাতে নিজের কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন শেখ সাদি। এসব ছবির ক্যাপশনে ইংরেজি ভাষায় দুটি বাক্য লেখেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, মেয়েদের আর ভালো লাগে না, আমি পরীর যজ্ঞ। সাদির এই পোস্ট হলিউড চিত্রনায়িকা পরিমণিরও নজরে পড়েছে। দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরিমণি লেখেন, ওহ। এরপর থেকে পরিমণি সাদির সম্পর্কের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। সাদির পোস্টে অনুরাগীরা মন্তব্য করছেন। একজন লেখেন, দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল। আরেকজন লেখেন, আমাদের সন্দেহ ঠিক ছিল। অপর আরেকজন লেখেন, আগেই ধারণা করেছিলাম আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল। ঢাকাই সিনেমার লাস্যময়ী কন্যা পরিমণি ব্যক্তিগত জীবনে প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময়ে মুখরোচক খবর রটেছে। সর্বশেষ তরুণ সঙ্গীতশিল্পী শেখ সাদির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন চাউর হয়। পরিমণি সাদির সম্পর্কের ইস্যু নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে। এবার শেখ সাদির একটি ফেসবুক পোস্ট আলাদাভাবে নেটিজেনদের নজর কেড়েছে, যেখানে প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেছেন সাদি। রবিবার ৯ ফেব্রুয়ারি রাতে নিজের কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন শেখ সাদি। এসব ছবির ক্যাপশনে ইংরেজি ভাষায় দুটি বাক্য লেখেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, মেয়েদের আর ভালো লাগে না, আমি পরীর যজ্ঞ। সাদির এই পোস্ট হলিউড চিত্রনায়িকা পরিমণিরও নজরে পড়েছে। দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরিমণি লেখেন, ওহ। এরপর থেকে পরিমণি সাদির সম্পর্কের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। সাদির পোস্টে অনুরাগীরা মন্তব্য করছেন। একজন লেখেন, দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল। আরেকজন লেখেন, আমাদের সন্দেহ ঠিক ছিল। অপর আরেকজন লেখেন, আগেই ধারণা করেছিলাম আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল। সিরাজগঞ্জ পৌরসভার রানীগ্রাম বাজার এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার ৯ ফেব্রুয়ারি মধ্যরাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঘটনাটি ঘটে। সোমবার ১০ ফেব্রুয়ারি বিকেলে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, গতকাল মধ্যরাতে একদল সন্ত্রাসী পেছনের থাই গ্লাস ভেঙে বিএনপি কার্যালয়ে প্রবেশ করে। তারা পেট্রোল ঢেলে কার্যালয়টিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে কার্যালয়ে থাকা চেয়ার টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। বিকেল 4:30টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না, তবে ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। যারাই জড়িত থাকুক তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যশোরে রাতভর ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলার বিভিন্ন এলাকায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী বাবুল। আটককৃতরা হলেন বলরামপুরের মৃত হাজী খোরশেদ আলম বিশ্বাসের ছেলে ফেরদৌস আলম, যশোরের উপশহর ডি ব্লকের মনিরুজ্জামানের ছেলে মিজানুর রহমান রাফি, শেখহাটি তরফ নওয়াপাড়া মৃত বজলুর রহমানের ছেলে আব্দুল হামিদ খোকন, ফতেপুরের ভায়না গ্রামের মৃত সুকুমার ঘোষের ছেলে মদন কুমার ঘোষ, একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে শেখ হারুন অর রশিদ, রামকুঞ্জপুরের মৃত হোসেন আলী মোল্লার ছেলে সোহরাব হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুরের মৃত শহীদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান, একই গ্রামের ফারুক হোসেনের ছেলে তুষার ও লেবুতলার মৃত আকমলের ছেলে জাহাদায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী বাবুল বলেন, আটকদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এছাড়া 2018 সালের 30 ডিসেম্বর যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে বোমাবাজির অভিযোগে গত 19 নভেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন অ্যাডভোকেট মুন্সি মঞ্জুরুল ইসলাম। মামলার প্রধান আসামি ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সহ 96 জন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই 9 জনকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। যশোরে রাতভর ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের 9 নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলার বিভিন্ন এলাকায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী বাবুল। আটককৃতরা হলেন বলরামপুরের মৃত হাজী খোরশেদ আলম বিশ্বাসের ছেলে ফেরদৌস আলম, যশোরের উপশহর ডি ব্লকের মনিরুজ্জামানের ছেলে মিজানুর রহমান রাফি, শেখহাটি তরফ নওয়াপাড়া মৃত বজলুর রহমানের ছেলে আব্দুল হামিদ খোকন, ফতেপুরের ভায়না গ্রামের মৃত সুকুমার ঘোষের ছেলে মদন কুমার ঘোষ, একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে শেখ হারুন অর রশিদ, রামকুঞ্জপুরের মৃত হোসেন আলী মোল্লার ছেলে সোহরাব হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুরের মৃত শহীদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান, একই গ্রামের ফারুক হোসেনের ছেলে তুষার ও লেবুতলার মৃত আকমলের ছেলে জাহাদায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী বাবুল বলেন, আটকদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এছাড়া 2018 সালের 30 ডিসেম্বর যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে বোমাবাজির অভিযোগে গত 19 নভেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন অ্যাডভোকেট মুন্সি মঞ্জুরুল ইসলাম। মামলার প্রধান আসামি ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সহ 96 জন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই 9 জনকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পিরোজপুর ইন্দুরকানীতে মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বসতঘরে আগুন দেওয়ায় মো. আল আমিন নামে এক সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 10 ফেব্রুয়ারি সকালে তাকে আদালতে পাঠানো হয়। ঘটনার সত্যতা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন। ওসি মারুফ হোসেন বলেন, অভিযুক্তের বাবা জয়নাল কাজী বাদী হয়ে ছেলে আল আমিনের বিরুদ্ধে থানায় মামলা করেন। রবিবার 9 ফেব্রুয়ারি রাত 9টার দিকে পত্তাশী বাজার থেকে চাকরিচ্যুত সেনা সদস্য আল আমিনকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার চরণী পত্তাশী গ্রামের আল আমিন 2024 সালে নারী সংক্রান্ত ঘটনায় প্রথম স্ত্রীর দেওয়া অভিযোগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। পরে চারিত্রিক সমস্যার কারণে তাকে তার দ্বিতীয় স্ত্রীও তালাক দিয়ে চলে যান। এসব বিষয়ে আল আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকেন। গতকাল রবিবার সকালে আল আমিন চট্টগ্রাম থেকে বাড়িতে এসে তার বাবাকে দা হাতে নিয়ে খুঁজতে থাকেন। স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ বাড়িতে গেলে আল আমিন পালিয়ে যান। ফিরে এসে আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে বাইরে এনে সুপারি গাছের সঙ্গে বেঁধে রেখেন। পরে তিনি বসত ঘর আগুন দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সিরাজগঞ্জের 6টির মধ্যে 5টি এবং ঝিনাইদহ জেলার 4টি সংসদীয় আসনে প্রাথমিক বাছাইভিত্তিক প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সোমবার 10 ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম এবং ঝিনাইদহ জেলা শাখার জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর এসব তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, আজ সকালে দারুল ইসলাম মহিলা কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা জামায়াতের দাপ্তরিক সুধী সমাবেশে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী 5টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতের সংসদীয় মনোনয়ন বোর্ড। ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর বলেন, জামায়াত ইসলামীর দলীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে পর্যালোচনা পর ঝিনাইদহের 4টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। এখানে নিজেদের কোনো চাওয়া পাওয়া বা না পাওয়ার কোনো বিষয় নেই। আমরা চাই সুন্দর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সিরাজগঞ্জের 5টি আসনের প্রার্থী: সিরাজগঞ্জ -1 কাজীপুর সদরের একাংশ আসনে জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, সিরাজগঞ্জ -2 সদর কামারখন্দ আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম,
সিরাজগঞ্জ -4 উল্লাপাড়া আসনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ -5 বেলকুচি চৌহালি আসনে জেলা নাইবে আমির অধ্যক্ষ আলী আলম ও সিরাজগঞ্জ -6 শাহজাদপুর আসনে উপজেলা আমির অধ্যাপক মিজানুর রহমান। এদিকে রায়গঞ্জ ও তারাস উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ -3 আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। যাচাই বাছাই করে কয়েকদিনের মধ্যে সেটিও ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি। ঝিনাইদহের 4টি আসনের প্রার্থী। ঝিনাইদহ -1 শৈলকুপা নিয়ে গঠিত আসনে শৈলকুপা উপজেলা জামায়াতের আমির এএসএম মতিয়ার রহমান, ঝিনাইদহ -2 দুইটি উপজেলা সদর হরিণাকুণ্ডু উপজেলা নিয়ে গঠিত আসনে জেলা আমির অধ্যাপক আলী আজম আবু বকর, ঝিনাইদহ -3 দুইটি উপজেলা কোটচাঁদপুর মহেশপুর নিয়ে গঠিত আসনে কোটচাঁদপুর উপজেলার সাবেক আমির অধ্যাপক মতিউর রহমান ও ঝিনাইদহ -4 কালীগঞ্জ সদর আংশিক নিয়ে গঠিত আসনে কালীগঞ্জ উপজেলার নাইবে আমির মাওলানা আবু তালেব। সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান জানিয়েছেন, দলটি এখনও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেনি। সেখানে তিনি বলেছেন, জামায়াত এখনও অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি, এটা প্রাথমিক সিলেকশন। ইলেকশন এখনও অনেক দূর। ইলেকশন কাছে এলে দল ফাইনাল সিদ্ধান্ত নেবে। তখন যাদের নমিনেশন দেওয়া হবে তারাই হবেন প্রার্থী। তিনি বলেছেন, মৌলিক সংস্কারের আগে নির্বাচন নয়। সংস্কারের আগে নির্বাচন হলে তা হবে নির্বাচনী জেনোসাইড। এটি আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু পরিবেশ তৈরির হওয়ার পর নির্বাচন হোক। রেজা নূর, চন্দন বনের ঐশ্বর্য সংকলনের মোড়ক উন্মোচন হয়েছে। গত শুক্রবার 7 ফেব্রুয়ারি রাজধানীর উত্তর বাড্ডার কামরুল কনভেনশন সেন্টারে এই সংকলনের মোড়ক উন্মোচন হয়। চতুরঙ্গ সম্পাদিত একজন রেজা নূর, চন্দন বনের ঐশ্বর্য সংকলনটি মূলত কবি ও কথাসাহিত্যিক রেজা নূরের সাহিত্যের মূল্যায়নধর্মী একটি সংকলন। সংকলনটি সম্পাদনা করেন কবি ও কথাসাহিত্যিক জব্বার আল নাইম। মোড়ক উন্মোচন পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। তিনি বলেন, রেজা নূর হলেন সত্যিকারের দেশপ্রেমিক ও লেখক। প্রবাস জীবনে শত ব্যস্ততার মধ্যেও যে একাধারে সাহিত্যের সব শাখায় অবদান রেখে যাচ্ছেন। তার কবিতা অসামান্যভাবে উঠে এসেছে বাংলাদেশের সৌন্দর্য, প্রকৃতি ও পরিবেশের অপরূপ বর্ণনা ও বন্দনা। তার মতো লেখকের উচিত দেশে এসে নিজেকে উজাড় করে লেখালেখিতে পূর্ণ মনোযোগ দেওয়া। মুখ্য আলোচকের বক্তব্যে কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক মুম রহমান বলেন, রেজা নূরের সরল ভঙ্গি ও বর্ণনা পাঠককে ধরে রাখতে সহযোগিতা করে। যে কোনো বর্ণনা করতে গেলে তা যেন সত্যিকার বা বাস্তবিকভাবে দেখা মিলে। এছাড়া মুম রহমান লেখক রেজা নূরের অন্যান্য বইয়ের ছোট ছোট ব্যাখ্যা ও বইয়ের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে কবি শাম্মী ইসলাম নীলা রেজা নূরের আদমের আগের পৃথিবী নামক কবিতাটি পাঠের পাশাপাশি বলেন, সরল ভঙ্গিমায় রেজা নূর যে চিত্র আঁকেন এক কথায় তা অসাধারণ। রেজা নূর ব্যক্তি হিসেবেও প্রশংসনীয় একজন মানুষ। তিনি মানুষকে সহজেই আপন করে নিতে জানেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কথা বলেন কবি ও সাংবাদিক পলিয়ার ওয়াহিদ, কবি মাহমুদ নোমান এবং কবি, কথাসাহিত্যিক ও সম্পাদক জব্বার আল নাইম। পলিয়ার ওয়াহিদ বলেন, যশোর আমার জন্ম এলাকা। মাইকেল মধুসূদন দত্ত, ফররুখ আহমেদ, রেজাউদ্দিন স্টালিন সেই পরম্পরায় যশোরে পেয়েছি রেজা নূরকে। তার সঙ্গে পরিচয়ের আগে পরিচিত হই তার লেখার সঙ্গে। এখনও ভোর উপন্যাস পড়েছি, অসম্ভব ভালো লাগা কালজয়ী উপন্যাস। চতুরঙ্গ সম্পাদক জব্বার আল নাইম বলেন, লেখালেখির কারণে রেজা নূরকে দেশের মানুষ চিনতে পেরেছি সত্যি, কিন্তু তার আরও কিছু অবদান আছে। তিনি সত্যিকারের দেশপ্রেমিক। তিনি স্থানীয়ভাবে অনেক উন্নয়নমূল কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে সঞ্চালনকারী হিসেবে ছিলেন জিনাত রেহানা লুনা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাসানুর রহমান। উক্ত অনুষ্ঠানে লেখক রেজা নূর নিজেও সংক্ষিপ্ত আকারে নিজের জীবন ও লেখালেখি নিয়ে কথা বলেন। এই সময় সভাপতিত্ব করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান। চতুরঙ্গ এই সংখ্যায় যারা লিখেছেন তারা হলেন ফিরোজ আশরাফ, মুম রহমান, মনি হায়দার, তাজ ইসলাম, খালেদ রাহি, শামস সাইদ, মোজাফফর হোসেন, সাইফ বরকতুল্লাহ, পলিয়ার ওয়াহিদ, আজিম হিয়া, শিবলি আহমেদ, কাজী শোয়েব শাবাব, শিমুল জাবালি, শাম্মী ইসলাম নীলা, জোবায়ের মিলন, মাহমুদ নোমান, রাসেল আব্দুর রহমান সহ আরও অনেকে।
একই অনুষ্ঠানে রেজা নূরের আরও 2টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। প্রথমটি কবিতা গ্রন্থ আদমের আগের পৃথিবী এবং উপন্যাস চেনা আগুন। চলতি 2024-2025 অর্থবছরের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রানীতিতে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ও নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে। সোমবার 10 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এই সময় ডেপুটি গভর্নরগণ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের BFIU প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছর শেষে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। বেসরকারি